সুপ্রিয় দর্শক, আমাদের বিশেষ আয়োজন জিটিভি সংলাপে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে আমাদের এই বিশেষ আয়োজনে জাতীয় বাজেট নিয়ে কথা বলতে চাই। বাজেটে জনগণের আকাঙ্ক্ষা এবং সামর্থ্য কি আছে আমাদের সবগুলো নিয়ে আমাদের সাথে তিনজন ব্যক্তিত্ব যোগ দিচ্ছেন আলোচনায়। প্রথমে তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার সর্বডান দিকে আছেন রাজনীতি এবং অর্থনীতি বিশ্লেষক সুভাষ সিংহ রায়। তারপরে আছেন বাংলাদেশের জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি আব্দুল মোমেন। স্যার, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। এরপরে আছেন ডক্টর মোহাম্মদ নুরুল আজহার, সভাপতি জাতীয় কর আইনজীবী ফেডারেশন। আপনাকেও স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। এবং দর্শক, আপনারা যারা দেখছেন এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে, আপনারা কিন্তু চাইলে কোনো প্রশ্ন থাকলে, মন্তব্য থাকলে বা আপনি কোনো তথ্য যোগ করতে চাইলে নিশ্চয়ই আমাদের স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা আলোচনা শুরু করতে চাই। আলোচনা শুরুর আগে আমরা বাংলাদেশের যেই জাতীয় বাজেট ঘোষণা হলো এবারে, সেটির সম্পর্কে কিছু বিশিষ্ট জনদের প্রতিক্রিয়া, মতামত দেখে আজকে আলাপটি শুরু করতে চাই। আশা করি আপনারা সেই আলোচনা যোগ দেবেন। দেখা যাক এবার আলোচনা। আমি 7 বছর ধরে এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি এবং এই মন্ত্রণালয়ের যে কতদূর দক্ষতা সৃষ্টি হয়েছে, কতদূর দক্ষতা তাদের আছে, আমার ব্যক্তিগত ধারণা যে আমার যে বোর্ড অফ রেভিনিউ ফিল্ড স্টাফ এই মুহূর্তে আছে, তারা এই লক্ষ্যমাত্রা হাসিল করতে সক্ষম হবে। সেটি তার উপর ভিত্তি করে আমি আমার কি করেছি, বাজেট করেছি। কারণ আমরা সবসময় সরকার কি সেবা দিল সেটা নিয়ে হইচই করি, দাবি করি, কিন্তু সরকার সেবা দিতে গেলে যে রাজস্বের প্রয়োজন সেটা নিয়ে মোটেই মাথা ঘামাই না। তো একটু রাজস্ব বেশি দিলে মন্দ হয় না। আই হ্যাভ থ্রোন ইট অ্যাজ এ চ্যালেঞ্জ টু মাই অফিসার্স হু আই এম কম্পিটেন্ট টু আন্ডারটেক দিস অপারেশন অ্যান্ড মেক ইট সাকসেসফুল। এই বাজেটটা গণমুখী বাজেট, তিনি প্রগতিশীল বাজেটেই দিয়েছেন। এখন প্রতিক্রিয়াশীল কথাটা বলেছে বিএনপি। আমার মনে হয় বিএনপির যে নেতা বা নেত্রী এই কথাটা বলেছেন, তিনি বাজেট বক্তৃতাও শোনেন নাই, দেখেনও নাই। সামাজিক নিরাপত্তার জন্য যেই বাজেটে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ রাখতে পারে, সেই বাজেট কখনো প্রতিক্রিয়াশীল বাজেট হতে পারে না। আয় এবং ব্যয় কাঠামোর ভিতরে সমস্যা আছে। অর্থাৎ আপনার যদি একটা লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্যভেদ যদি আপনি করতে চান, তাহলে আপনার তীর চালাতে হবে এবং তার জন্য একটা ধনুক থাকতে হবে। আমাদের দৃষ্টিতে ধনুকটা হলো আয় আর ওই তীরটা হলো তার ব্যয়। আমরা সেই ধনুকে এবং সেই তীরের সেই টান, সেই শক্তি দেখতে পাচ্ছি না। সেহেতু এই ধনুক এই তীর দিয়ে ওই লক্ষ্য ভেদ করা যাবে বলে এখনো মনে হচ্ছে না। এবারের বাজেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 7টা পয়েন্ট আমরা চেয়েছিলাম, সেই 7টা পয়েন্টের রিফ্লেকশন আমরা এখনো খুঁজে পাইনি। বরঞ্চ সরকার যেভাবে আরও ট্যাক্স আদায় করা যায় এবং ছোট ছোট ব্যবসায়ীদের উপরে যে ট্যাক্স তারা আদায় করার জন্য নতুন ফর্মুলা দিয়েছেন, সেই ফর্মুলাটা আমাদের এখন খুঁজে খুঁজে বের করতে হচ্ছে যে ওনারা কিভাবে এগুলো অর্জন করতে চান। সাংবাদিক বন্ধুরা, বাজেটের সকল রপ্তানি খাতের প্রণোদনার জন্য 4,500 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আমরা মনে করি এই বরাদ্দ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। শুধুমাত্র পোশাক শিল্প খাতের 5,000 কোটি টাকা বরাদ্দ রাখার জন্য অনুরোধ করছি। 3% যদি প্রফিট করে, নেট প্রফিট, তাহলে এই উৎসেকর যদি 1.5% হয়, তাহলে সেটা 50% হিসাবে আমাদের ট্যাক্স ধার্য করা হয়। আমরা মনে করি যে এটা পূর্বের অবস্থায় অন্ততপক্ষে ফিরিয়ে আনা উচিত। আমরা একটা তথ্যচিত্র দেখলাম যেখানে বাজেট নিয়ে কিছু বিশিষ্ট জনের প্রতিক্রিয়া ছিল। আমি মিস্টার আব্দুল মোমেন আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি আজকে সেই আলোচনা অনুষ্ঠানে আপনিও ছিলেন, আমরা যেটা গণমাধ্যমে দেখেছি। যদি সামগ্রিকভাবে এবারের বাজেটকে একটু একটা ওভারভিউ উপস্থাপন করেন, আপনার দৃষ্টিতে কেমন বা কিভাবে সেটিকে দেখছেন? আমার দৃষ্টিতে এবারের বাজেটটি অত্যন্ত ভালো বাজেট। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের স্বপ্ন, সেই সোনার বাংলার স্বপ্ন, সেই সার্থক করার একটি উত্তম বাজেট। এটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর যে 2 স্বপ্ন, 2021 সালের মধ্যে মধ্য ইনকামের দেশ, উচ্চ মধ্য ইনকামের দেশ, আর 2041 সালের মধ্যে একটা উন্নত, সমৃদ্ধশালী, স্থিতিশীল, শান্তিময় বাংলাদেশ, সেই বিনির্মাণের পথের এই বাজেট। এই বাজেটটি এই জন্য আমি একে বলি রূপকল্প অর্জনের
বাজেট, এবং এটি অ্যাসপিরেশনাল ইয়েট অ্যাচিভেবল। এইটা বাস্তবধর্মী বাজেট, এতে আমাদের অনেক আশা আছে, অ্যাসপিরেশন আছে, কিন্তু সেই অ্যাসপিরেশনগুলো অর্জনের একটা বড় পথ দেখা যাচ্ছে। আমরা সম্প্রতিতে গত সেপ্টেম্বরে ইউএনওতে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 17টা নির্ধারণ করি, এবং সেগুলোকে আমরা বলি অ্যাসপিরেশনাল ইয়েট অ্যাচিভেবল। আমি বাংলাদেশের এই বাজেটকে দেখি সেই একই আঙ্গিকে, দিজ আর অ্যাসপিরেশনাল, হ্যাঁ, ইয়েট অ্যাচিভেবল। এবং আমার ধারণায় আমরা যেভাবে অগ্রসর হয়ে যাচ্ছি, অনেকে উচ্চাভিলাষী বলেন, কিন্তু আপনি বলছেন এটা আসলে উচ্চাভিলাষী না, এটা একটা লক্ষ্য নির্ধারণ করে, অত্যন্ত সুচিন্তিত লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্য অর্জনের একটি বাজেট। আমি এটাকে উচ্চবিলাসী এই জন্য বলবো না যে গত 7 বছর, এই যে গত 6 বছর গেল যখনই বাজেট দেয়া হয়েছে, আগে 91,000 কোটি টাকার মতো ছিল, তারপর এটা বাড়তে লাগলো। যখনই বড় বাজেট দেওয়া হয়েছে তখনই কিন্তু কিছু কিছু লোক সবসময় এটাকে উচ্চাবিলাসী বলেছেন, কিন্তু আমাদের গত 6 বছরের যদি বাজেট দেখেন, বাজেটের আপনার এই অ্যাচিভমেন্ট প্রায় 95-97% সবগুলোই কিন্তু অ্যাচিভ হয়েছে। সুতরাং একে উচ্চবিলাসী বলা যায় না। এখানে আমি বলতে পারি এটা হচ্ছে অ্যাসপিরেশনাল ইয়েট অ্যাচিভেবল, এবং সেই দিক থেকে বাজেটটি অত্যন্ত বাস্তবধর্মী, এবং এইটা আমাদের লক্ষ্য অর্জনের একটা বড় বাজেট। আমি সবচেয়ে আনন্দিত এই জন্যে যে বাজেটের মধ্যে একটা দিগদর্শন আছে। আমরা কি চাই, বাঙালি জাতি কি চায়? আমরা একটা উন্নত দেশ হতে চাই। আমরা আর মিসকিন হিসাবে, গরিব দেশ হিসেবে থাকতে চাই না। আমরা চাই মানুষে মানুষে বৈষম্য কমবে, আমরা চাই দারিদ্র কমবে, আমাদের এই দারিদ্র ক্রশাঘাতে আমরা জর্জরিত, এটা কমবে। আর গত কয়েক বছর যদি দেখেন, দারিদ্র আমরা অর্ধেক করে ফেলেছি। আমরা যেগুলো চাই সেইগুলো অর্জনের জন্য আমরা ইদানিং যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন করতেছি, কিংবা আমরা 2041 সালে উন্নত দেশ, সেগুলো করতে হলে কয়েকটা জিনিস লাগে। একটি হচ্ছে অবকাঠামো। আমি অবকাঠামোকে 2 ভাগে ভাগ করি। একটি হচ্ছে দৃশ্যমান অবকাঠামো, ট্যাঞ্জিবল, রাস্তাঘাট, নদী, আপনার পোর্ট, ব্রিজেস, এগুলো একটা সেতু, রেলওয়ে, কম্পিউটার। আরেকটি হচ্ছে অদৃশ্যমান, যাকে ইনট্যাঞ্জিবল বলি, সেইটা হচ্ছে আইন কানুন সিস্টেমগুলোর উন্নয়ন, সুশাসন, এগুলো। দ্বিতীয়ত হচ্ছে যেটা উন্নত মানব সম্পদ, কোয়ালিফাইড টেকনিক্যালি স্কিল পিপল। আর তারপরে হচ্ছে গিয়ে যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, যেটাও এইগুলো উন্নয়নে সহায়ক করতে পারে। এই বাজেটে আমার অবকাঠামো করার জন্য যেগুলো দরকার সেইখানে জোর দেওয়া হয়েছে। আমাদের শিক্ষার ক্ষেত্রে, আমাদের ট্রেনিং এর ক্ষেত্রে, আমাদের মহিলাকে সম্পৃক্ত করার ক্ষেত্রে, আমাদের অবকাঠামো যেগুলো রাস্তাঘাট, ব্রিজ করার জন্য, এগুলোর জন্য যথেষ্ট এই ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং আমি এটা দেখছি এই বাজেটটাকে একটা লক্ষ্য নির্ধারিত করে সেইভাবে। ধন্যবাদ আপনাকে, খুব আমরা শুরু করেছেন। আরো আমরা কথা বলবো এ নিয়ে, অন্যদের মতামত একটু শুনে আসি। সুভাষ দা, এই যে বলা হচ্ছে যে মধ্যম আয়ের দেশ গড়ার স্বপ্ন, এই বাজেট উপস্থাপন করা হয়েছে এভাবে। না, প্রতি বছর বাজেট যখন দেওয়া হয়, ডক্টর আব্দুল মোমেন কিন্তু সেরকমই বলেছেন, এবং আমরা সবাই জানি যে কিভাবে প্রায় আজ থেকে 283 বছর আগে স্যার রবার্ট ওয়ালপল তিনি কিন্তু এই বাজেট উপস্থাপন করেন সর্বপ্রথম, এবং সেই 1733 খ্রিস্টাব্দ থেকে এখন কিন্তু সর্বত্রই বাজেট ঘোষিত হয়েছে। এবং এই রাষ্ট্রের দর্শন, রাষ্ট্রের হিসাব নিকাশ, রাষ্ট্রের পথ চলা, সমৃদ্ধি, এই দর্শনটা কিন্তু প্রতিফলিত হয় কিন্তু প্রতি বছর বাজেটে। আমি মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতা শেষ করেছেন যেই কয়টি লাইন দিয়ে, সেই কয়টি লাইন আমার কাছে এত ভালো লেগেছে, এবং এটি একটা দর্শনের যে বিষয়বস্তু সেটাও উনি দেখিয়েছেন। অপুরন্ত প্রাণ প্রাচুর্যে ভরা ক্রমবর্ধিষ্ণু যুবশক্তিকে কাজে লাগানোর এক মহেন্দ্রক্ষণ আমাদের দ্বার প্রান্তে। আমার বিশ্বাস, শত প্রতিকূলতার মাঝেও জনগণের অকুণ্ঠ সমর্থন ও অংশগ্রহণ, উদ্দীপ্ত যুবশক্তির গঠনমূলক কর্মোদ্যোগ
এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রাজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাবে এক আলোকোজ্জ্বল আগামীর পথে। 2021 সালের বাংলাদেশ বিশ্বসভায় পরিচিতি লাভ করবে একটি সমৃদ্ধ, আধুনিক ও কল্যাণ রাষ্ট্রের অনুকরণীয় আদর্শ হিসেবে। আপনি যদি বাজেটের দিগদর্শনের কথা বলেন, আমি এই সর্বশেষ এই 4টি লাইন আমি উৎকলন করেছি এ কারণেই, এটা খুবই পরিধানযোগ্য। এবং আমরা কখনো ভাবিনি যে আমাদের দেশে কখনো এত দ্রুত মঙ্গা দূর হবে। উত্তরাঞ্চলে যে মঙ্গার প্রভাব ছিল, এই যে $476 যে মাথাপিছু আয় ছিল, সেখান থেকে আজকের এই 7 বছরে বাংলাদেশের $1466। এবং আজকের পৃথিবীর সমস্ত সূচকগুলো বাংলাদেশের পক্ষে যায়। এবং জেপি মর্গান থেকে শুরু করে আপনি সিটি গ্রুপ থেকে শুরু করে সকলেই কিন্তু বাংলাদেশেরই কিন্তু পক্ষে মত দিচ্ছে। বলছে যে অগ্রবর্তী 5টি দেশের একটি দেশ, বলছে অগ্রবর্তী 11টি দেশের মধ্যে একটি দেশ। আরেকটি দু একটি কথা আমি এখানে উল্লেখ করতে চাই প্রারম্ভেই, যে রপ্তানিমুখী শিল্প, নির্মাণ শিল্প খাত, রাসায়নিক শিল্প খাত, বস্ত্র খাত, সমস্ত খাতের এবং যেভাবে আপনার উল্লেখ করা হয়েছে এবং যেখানে দিগদর্শন দেওয়া হয়েছে, অপূর্ব একটি সমন্বয় ঘটিয়েছে। আপনি কৃষি খাতের যে ব্যাপারটি, সেই ব্যাপারটি যদি আপনি একটু খুব মন দিয়ে সবাই যদি দেখে, যে এই যে খাদ্যশস্য উৎপাদনের এখন একটা উদ্বৃত্ত দেশ বাংলাদেশ, এটা কিন্তু বাংলাদেশে এমনি এমনি হয়নি। এবং এই যে রাষ্ট্রের যে নীতি, রাষ্ট্রের যে পলিসি, সেই পলিসিতে কিন্তু আজকে এগিয়ে যাওয়া গিয়েছে। এবং তৈরি পোশাক শিল্পের পক্ষ থেকে যে বক্তব্যটি দেওয়া হলো, আমি মনে করি দেশের জিডিপি এবং কর্মসংস্থান তৈরিতে এই শিল্পের যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, সেটা কিন্তু খুব চমৎকার করে ব্যাখ্যা করা হয়েছে, দিক নির্দেশনা দিয়েছে এই বাজেটে। আমি এই পর্যায়ে একটি কথা শুধু বলতে চাই, যে বাংলাদেশের মানুষ কখনো ভাবেনি যে বর্গা চাষিদের জন্য কখনো বাজেটে কিছু ভাবনা করা হবে। দলিত সম্প্রদায় থেকে শুরু করে আপনি বাংলাদেশের অনুন্নত জনপদকে যেভাবে ফোকাস করা হয়েছে গত 7 বছরে ধারাবাহিকতায়, হিজড়া সম্প্রদায় থেকে যেভাবে ফোকাস করা হয়েছে, সমস্ত কিছু কিন্তু এই বাজেটে দেখবেন জনগোষ্ঠীদেরকেও অ্যাড্রেস করা হয়েছে। অবশ্যই আপনি দেখবেন এই যে পেনশন নিয়ে, এই যে প্রাইভেট সেক্টরে নিয়ে এই যে ভাবনা, আপনি একটু যে প্রথমেই মানে ভূমিকা বক্তব্যে বললেন যে মানুষের জীবনযাত্রা নিয়ে ভাবনার যে জায়গাটি, প্রফেসর মোমেন যে কথাটি বলেছেন এবং খুবই পরিধানযোগ্য, এই যে দিগদর্শন, সেটা কিন্তু এই বাজেটে আমরা প্রতিফলিত রিফ্লেকশন দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আমরা আরো কিছুক্ষণ শুনবো আপনাদের কাছ থেকে। ডক্টর নুরুল আজহার, এই যে আমরা যখনই বাজেট ঘোষণা হয়, আপনি প্রায় দেখি গণমাধ্যমে যে কোন জিনিসগুলোর দাম বাড়ছে বা কোনটি কমছে, এবং রাজস্ব লক্ষ্যমাত্রা, ট্যাক্সের পরিমাণ বাড়বে বা কমবে কিনা, সাধারণ মানুষ কিন্তু এগুলো নিয়েই কনসার্ন। আপনি সেই কনসার্নের জায়গা থেকে কি একটু বলতে পারেন যে এবারের লক্ষ্যমাত্রা কতটা অ্যাচিভেবল এবং করের মাত্রা কতটা বেড়েছে সাধারণ মানুষের উপর অথবা কমেছে? ধন্যবাদ আপনাকে। আসলে কি, আমরা অনেকেই দেশটাকে ভালোবাসতে শিখি নাই, এই জায়গাটা আমাদের টানাপোড়েন রয়ে গেছে। আপনি দেখেন পৃথিবীর সব দেশই কিন্তু উন্নতের চরম শিখরে চলে গেছে। আমরা 46 বছর বয়স হয়েছে বাংলাদেশ, কিন্তু আমরা এখনো দারিদ্র বিমোচন যতটুকু হওয়ার কথা ততটুকু হয়নি। এই বাজেটটা আপনি 16 কোটি লোকের 3,40,000 কি এটা আপনি মনে করেন যে বিশাল বাজেট? আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমি মনে করি না বিশাল না। আপনি যে দেশে লেস দেন 1% কেন ট্যাক্স দিবে? যাদের একজনের 3টা 4টা 5টা পোর্শে গাড়ি চালায়, মার্সিডিজ ভ্যান চালায়, 111-এর সময় যেসব জানছি যে 12 লাখ লোক টিনধারী তার রেগুলার ট্যাক্স দিচ্ছে মাত্র 12 লাখের কম, 11 লক্ষ সাবমিট হয়েছে। আর এইবার আরো 3 লক্ষ প্লাস করা হবে, 14 লক্ষ টার্গেট, কিন্তু 15 লক্ষ বা 16 লক্ষ টার্গেট আছে। ই-টিন আছে মাত্র 18 লক্ষ। একটা 16 লক্ষ প্লাস 17 লক্ষ দেশে যদি এইরকম হয়, আপনি দেখেন যে অন্য দেশের কি অবস্থা। আজকে দেখেন ভিয়েতনামে 40% তারা ট্যাক্স দেয়, বাংলাদেশ 1% কম, ইন্ডিয়া 3.5%, পাকিস্তান 2%। তো এইখানে যে ট্যাক্স আহরণের ক্ষেত্রে তারা আগেই আছে। আমরা আছি 37% গত বছরে, 36% বাংলাদেশ ভ্যাটের ক্ষেত্রে 37%, আর মালয়েশিয়া 73% শুধু করের ক্ষেত্রে, কর ভ্যাট মিলে। তারপরে আপনি দেখেন ইন্ডিয়া 57%,
এইভাবে অন্যান্য দেশে আপনি পাশের দেশগুলি যদি অ্যানালাইসিস করেন, তারা খুব মানে বিশেষ করে রাষ্ট্র চলে জনগণের করের টাকা তারা দিতে পারে। দে আর ভেরি প্রাউড ইট, যে আমি মনে করি যে আমি আমার গর্ববোধ করি যে আমি আমার দেশের সাথে আমার কন্ট্রিবিউশন আছে। কিন্তু এইখানে হয়ে গেছে কিছু লোকের জন্য এই জিনিসটা মানে ঘাত প্রতিঘাত পেরিয়ে আসা খুব টাফ হয়ে গেছে। আপনি দেখেন যে পত্রিকায় আমি দেখতে পেলাম যে 1000 কোটি টাকার মালিক 15 জন, কিন্তু এনবিআর এর কাছে কোনো তথ্য নাই। এনবিআর বলল যে মানে আপনার এরকম বহু ব্যবসা আছে বাংলাদেশে, আপনি দেখবেন গ্রামে গঞ্জে পশুপালন করে, তারপরে আপনার মনে করেন ডেয়ারি ফার্ম আছে, তারপরে পোল্ট্রি ফিশ আছে বা ইয়ে করে, তাদের ইনকাম মান্থলি মিনিমাম 2 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা তর্কের খাতির, তবুও তো তাদের বছরে 10 লক্ষ টাকা। তাদের কোনো টিএন নাম্বার নাই, তারপরে তাদের কোনো মানে রাজস্ব দেওয়ার কোনো মন মানসিকতা নাই। তারা এই টেন্ডেন্সিতে এবং যারা আছে তাদের সাথে এইভাবে। সাধারণ ব্যবসায়ী যে তার কি এখনকার পরিস্থিতি কেমন বাংলাদেশে? সে কি টিনধারী হতে পারে? সেই পরিস্থিতি আছে? মানে একজন সাধারণ ব্যবসায়ী যে ধরেন একটা গ্রামে কিংবা জেলা শহরের দোকান, একদম সহজ। এখন এই টিনটা এরকম পর্যায়ে যে আপনার যার মানে প্রত্যন্ত অঞ্চলেও আপনি দেখবেন যে সেইখানে বাচ্চাদের কম্পিউটারের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ফর আপেল, বি ফর বল, এরকম দেখেন আপনি টিভিতে দেখতে পারবেন। আপনি সেইখানে আপনি পাশেই যদি আপনি যে আপনার ন্যাশনাল আইডিটা নিয়ে যে বলেন যে আমার একটা টিন করব, আমি আমার এত টাকা পাই, আমি দেশের কিছু দিব, দেশের আপনি বিভিন্নভাবে দিতে পারেন। এটা মনে করেন যে দেশের কন্ট্রিবিউশন কিভাবে, ওই মনে করেন মিডল ইস্টে তারা যেটা জাকাত, সেটাও একটা ট্যাক্সের আওতাভুক্ত। তা আমাদের দেশে যদি মনে করে যে না আমার দেশ গরিব, আমরা জাকাত না দিয়ে আমার সঠিকভাবে যতটুক দেওয়ার অতটুক দেই, যেটা আমাদের দেশে হয় না। আর বড় জিনিস শুধু কর ফাঁকি। আমি আমেরিকার কথা বলতে পারি। আমেরিকাতে যে লোকই $3000 বছরে ইনকাম করে, বছরে 2,40,000 টাকার নিচে ইনকাম করে, তাকে ট্যাক্স দিতে হয়। সে ছাত্র হোক, সে শিশু হোক, তাকে যারই ইনকাম বছরে সারা বছরে 2,40,000, এবং যেই একটা নাম্বার পেল সোশ্যাল সিকিউরিটি, ওই তার ট্যাক্স আইডি হয়ে গেল। এভরিওয়ান হ্যাজ টু পে ট্যাক্স। $3,000 মানে ধরুন এর নিচে যা পাবেন তার কাছে সে এক্সাম্পটেড। আমাদের দিকে সেই দিক থেকে আমাদের দেশে বহু লোক, মাত্র 10 না 11% লোক ট্যাক্স দেয়। এবং আমাদের পোটেনশিয়াল আছে, কিন্তু এখন আমরা সেটা অর্জন উচ্চ মধ্যম আয়ের দেশে যেতে হলে আপনার মিনিমাম 4% ট্যাক্স দিতে হবে এবং জিডিপি হতে হবে আপনার 8 to 10%। এখানে দেখেন, এক সেকেন্ড আমি বলি, জাপানের কথা আমি ভুলে যাব। জাপানে দেখেন কোন স্ল্যাব নাই, আমাদের 2,50,000 টাকার উপরে হলে আমাদের রিটার্ন সাবমিট করার ইয়ে আছে, সরকারের বাধ্যবাধকতা আছে। কিন্তু ওইখানে আপনার মিনিমাম 1 টাকা হইলেও আপনার যে 5% ট্যাক্স দিয়ে আসতে হবে। এই যে আমরা প্রতি বছর যে একটা কর মেলা দেখছি, বিভিন্ন টার্গেট অ্যাচিভ করার কথা শুনছি, তো এখনো সেটা 1%-এর মধ্যেই কেন? আপনার কি মনে হয় এটা গত বছর থেকে রিলাক্টেন্ট কেন? না, এখন মনে করেন যেটা আপনার আগে ছিল ঢাকা শহরে বিভাগীয় শহরগুলিতে, মানে আপনার বিভাগীয় শহরগুলিতে হতো, এখন আপনার এই বছর লাস্ট ইয়ার থেকে আপনার জেলা এবং উপজেলা লেভেলেও এটা আপনার এই কর মেলাটা শুরু হয়েছে। এতে দেখা গেছে মানুষের মানে উদ্দীপনা খুব বেশি, কিছু লোক কর দেওয়ার ব্যাপারে খুবই আগ্রহ। এইখানে আরেকটা জিনিস যে সমন্বয়হীনতার ব্যাপারটা হয়ে দাঁড়াচ্ছে। যারা কর আহরণ করে তাদের কিছু কিছু লোক আছে যারা এই কর আহরণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যেমন মনে করেন অডিটের নামে হয়রানি, সেটা বন্ধ করতে হবে। অডিটে যদি তার কোনো ঘাপলা থাকে, আমি মনে করি বিদেশে যেরকম আছে তারে সেই অ্যাসেসিরে আপনি অফিসে ডেকে আনেন, ডেকে বলেন যে আপনার এই জিনিসগুলি পাওয়া গেছে, সঠিকভাবে করে আসেন। আর আপনি যদি সেখানে বলেন যে তোমার এটা পাওয়া গেছে, তুমি এখন কি দিবা না দিবা সেটা স্যাটিসফাইড করো, নাইলে আমি তোমার নামে এক্সপার্টি করে আমি তোমাকে এটা কিন্তু একটা ডাইরেক্ট হ্যারাসমেন্ট। ভোগান্তি কমানো, ভোগান্তি অবশ্যই কমালে আপনি অবশ্যই, আমরা যদি ওরাও মানুষ আমরাও মানুষ, তা আমরা কেন এত নিচে পড়ে থাকবো? আমাদের কেন এই মন মানসিকতা জাতীয় পর্যায়ে কেন আমাদের মানসিকতা কেন? ব্যবস্থাপনা নিয়ে আরো শুনবো। আমি স্যার আপনার কাছে একটু ফিরতে চাই, একটা শব্দ যোগ করি। বলেন। আপনি উনি খুব ভালো করে জানবেন শামীম ভাই যে বাংলাদেশে উচ্চ আদালতে সহ বিভিন্ন আদালতে আপনি কর সংক্রান্ত মামলা প্রায় 1,500 কোটি টাকার বিষয় কিন্তু আটকে আছে। 31,000 কোটি টাকা মামলার সংখ্যা হলো 24,572, হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনে। এরা কিন্তু এই যে মামলার কারণে পরবর্তী যে ফাইন্যান্সিয়াল ইয়ারগুলি আসছে ওইগুলো হ্যাং হয়ে যাচ্ছে, সেগুলো হ্যাম্পার্ড হচ্ছে। নিশ্চয়ই আমরা এটা নিয়ে আরো কথা বলতে চাই। স্যার, আমরা একটা বিষয় একটু, আমরা আজকে বাজেট আলোচনা দেখলাম যে দেশীয় শিল্পকে প্রমোট করার জন্য বেশ প্রণোদনা থাকছে। বলা হচ্ছে যে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো বিষয় এবারের বাজেটে নেই।
যেটা আমাদের দেশের যারা ব্যবসায়ী শিল্প সমাজ তারা এটা কিন্তু বারবার ডিমান্ড করে আসছিলেন। এই বিষয়টা কি আপনারা একটু এক্সপ্যান্ড করবেন? যে আপনার বিদেশ থেকে জিনিস আনলে পরে তাদের উপরে ট্যাক্স ধার্য আছে, আর স্বদেশে যেগুলো তারা বিভিন্ন রকমের প্রণোদনা পাচ্ছে যাতে তারা আরো এনকারেজ হয়, এবং এই বাজেটে সেইগুলো রয়েছে। তেমন মনে হয় এই বাজেটের এই যে যেগুলো রয়েছে, যে নীতিগুলো রয়েছে, তার ফলে আমাদের দেশীয় যে সম্পদগুলো, দেশীয় যেগুলো প্রোডাক্টস, এগুলো উত্তর বাড়বে। যেমন ধরুন একটি কথা বলি, যেমন গার্মেন্টের ক্ষেত্রে আগে প্রায় 35% ট্যাক্স ছিল, এখন কমিয়ে একসাথে কমিয়ে 15% কমিয়ে দিয়েছে, এখন 20% ম্যাক্সিমাম। তো এর ফলে আরো এনকারেজ হলো যে তারা তাদের কাজগুলো আরো বেশি করবে। এবং অন্যান্য ছোট ছোট আইটেম যেগুলো আমাদের হুন্ডা তৈরি করা, আমাদের এই বিভিন্ন সেগুলো সবগুলোতেই আপনার এই ট্যাক্সের পরিমাণটা কমিয়ে দেওয়া হয়, তাতে তাদের উৎসাহ বাড়বে। তবে বাজেটটা যেটা সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে, এইটা আমাদের কি দেয়, আমরা থেকে কি আশা করতে পারি। এই বাজেটটা যেটা আমাদের দিয়েছে, আমি যেভাবে দেখি এটা প্রধান ক্ষেত্রে এটা দারুণ রকমের এনকারেজ করছে আমাদের এই যে ইনভেস্টমেন্ট। কেউ বলবেন যে আমাদের ডোমেস্টিক ইনভেস্টমেন্ট হয় না কেন? আমরা জানি একটা এনার্জির কারণে হয় না, আরেকটি অবকাঠামোর জন্য হয় না, রাস্তাঘাট ঠিক মতো নাই, এগুলোর জন্য হয় না। আরেকটি হয় আমাদের যে আইন কানুনের স্বচ্ছতা এবং এইগুলো ইউজার ফ্রেন্ডলি না, সেগুলো যাতে হয়, অবকাঠামো যাতে। আপনার এনার্জির জন্য বিরাট অঙ্ক, অবকাঠামোর জন্য বিরাট অঙ্ক, সেপারেট ভাবে বড় বড় কয়েকটি প্রজেক্ট 18,000 কোটি টাকা, এই যে পদ্মা সেতু মেগা প্রজেক্ট, এগুলোর ফলে হবে কি, এগুলো হওয়ার ফলে আমাদের যে ইনভেস্টমেন্টটা, ডোমেস্টিক ইনভেস্টমেন্ট ও বাড়বে, এবং সেই সাথে হবে কি যে আমাদের এই কোয়ালিফাইড লোকগুলো বাড়বে, এনাবলিং এনভায়রনমেন্ট তৈরি হয়, ইনভেস্টমেন্ট কমে আসবে। এইটা একটা বিরাট জিনিস। আমি এই জন্যই মনে করি এটা এই যে বাজেটটা আমাদের লক্ষ্য অর্জনের জন্য অন্যতম একটা বাস্তবধর্মী বাজেট। অবশ্যই, থ্যাংক ইউ স্যার। আমরা একটা বিরতিতে যাব সুভাষ, তার আগে কিছুটা সময় আছে যে স্বাস্থ্য ক্ষেত্র কিংবা ঔষধ শিল্পের রিফ্লেকশনটা কতটুকু আছে, যদি একটু টাচ করার সুযোগ হয়। না, আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, এই বাজেট বক্তৃতার ভিতরেও আছে যে স্বাস্থ্য খাতকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে, এবং এই যারা অবহেলিত জনগোষ্ঠী তাদের জন্য যে হেলথ কার্ডের যে ব্যাপারটি, এটা কিন্তু খুব স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। যে কথাটি গত 6 বছর যাবৎ 7 বছর যাবৎ মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, অর্থমন্ত্রী বলছেন যে প্রবৃদ্ধি আমাদের হচ্ছে, এই প্রবৃদ্ধির প্রশংসা কিন্তু সবাই করছে পৃথিবীর, কিন্তু আমাদের প্রবৃদ্ধি সুষম বন্টনের কথা কিন্তু এবারও কিন্তু বাজেটের একদম প্রারম্ভে উল্লেখ করা হয়েছে। এবং আর্থসামাজিক বিভিন্ন সূচকে যে আমরা অভূতপূর্ব সাফল্য পেয়েছি, এই সাফল্য আমাদের এই সফলতা দেশ বিদেশে সমস্ত জায়গায় স্বীকৃত হয়েছে। কিন্তু এই যে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং উন্নয়ন, এই ধারাটাকে অব্যাহত রাখতে গেলে আমাদের অংশগ্রহণমূলক যে ব্যাপারটি, সকলে মিলে যে সকল দেশবাসীকে আগ্রহী করে তোলা এবং সেই বিষয়ে তাদেরকে প্রণোদনা দেওয়া, এটা কিন্তু এটা বাজেটের মূল অংশ। আমি ভোক্তা এবং বিনিয়োগকারীদের মধ্যে যে আস্থার এবং কর্মোদ্যম দুঃখিত সৃষ্টির জন্য সামষ্টিক অর্থনৈতিক সূচক সমূহের যে স্থিতিশীলতা বজায় রাখার কথা বলা হয়েছে বাজেটে, আপনি কিন্তু সেগুলো লক্ষ্য করে দেখবেন। এবং এইবারই বাজেটে কিন্তু 50 লক্ষ মানুষকে টার্গেট করা হয়েছে, প্রতি 50 লক্ষ মানুষকে 30 কেজি করে চাল দেওয়া হবে। আচ্ছা, এটা কিন্তু এই ভাবনাটুকু, এই যে আমাদের যে মঙ্গা দূর হয়েছে, আমরা যে আজকে দক্ষতা বৃদ্ধি পেয়েছে, এবং যে কথাটি একেবারে 2010 সালের বাজেটে মাননীয় অর্থমন্ত্রী উল্লেখ করেছিলেন, দক্ষতা উন্নয়ন এবং উচ্চতর প্রবৃদ্ধির অগ্রাধিকার, যেটা এবারে কিন্তু বাজেটে পুস্তিকাকারে কিন্তু সংযোজিত হয়েছে। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের বাজেটের একটা হেলথ সেক্টর বলছি, যদি আপনি আক্ষরিকভাবে দেখেন 5.5%, দ্যাটস নট এনাফ। আপনার ইনকাম বাড়লে পরে ইমিডিয়েটলি আপনি ভালো খাবেন, আর আপনার যদি খিদে না থাকে, আমরা খিদে কিন্তু কমিয়ে ফেলেছে, এমন বাজেট তৈরি হচ্ছে যে খিদে কমিয়ে ফেলেছে, কারণ এনাফ সারপ্লাস ফুড তৈরি করছি আমরা। তার ফলে ইনকাম যদি বাড়ে, আপনার পেটে যদি খাওয়ার থাকে, তখন কিন্তু বিভিন্ন রকমের অসুখ বিসুখ এগুলো চলে যাবে। তো ইফ ইউ লুক এট
শুধু হেলথ সেক্টর না দেখে অন্য একটা সেক্টরও সেরকম কম্প্রিহেন্সিভ ওয়েতে দেখলে পরে দেখবেন আপনি বোধহয় খুব এই সেক্টরে অনেক জোর দেওয়া হয়েছে। খুব সংক্ষেপে এটা যোগ করতে চাই যে ওষুধ শিল্প এখন 3 নাম্বার আছে আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড, এবং শুধু আফ্রিকায় না, এখন আমাদের এই ওষুধ ইউরোপেও এবং আমেরিকাও কিন্তু অলরেডি এক্সপোর্ট হচ্ছে, এবং এইটার অবস্থান খুবই ভালো এবং উজ্জ্বল, এবং গার্মেন্টসের মতো এটা প্রতিফলন করবে। আমরা আরো আলাপ করব তিনজনের কাছে ফিরে আসছি। একটা বাক্য যোগ করি এর সঙ্গে সংশ্লিষ্ট। আমি যখন 1983 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসিতে ভর্তি হই, তো আমাদের কাছে স্বপ্ন ছিল যে বাংলাদেশের যে আমরা ওষুধ তৈরি করছি এটা মাত্র 3% আমরা পূরণ করতে পারতাম, আর 97% আমরা একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি তিনজনের কাছেই। দর্শক আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। আমরা জিটিভি সংলাপে ফিরে আসছি অল্প সময় পরেই। আমরা আবার ফিরে এলাম আজকের জিটিভি সংলাপে। আমরা জাতীয় বাজেট নিয়ে আজকে কথা বলছি। আমরা স্যার বিরতিতে যাবার আগে কিছুটা সামগ্রিকভাবে কথা বলেছি যে এখন আপনি একটা পর্যায়ে আলোচনায় বলেছেন যে এই বাজেটের একটা ভিশন আছে বাংলাদেশকে একটা সার্টেন জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে। আমরা নিশ্চয়ই একটা পিসমিল বেসিসে সবগুলো নিয়ে কথা বলে হয়তো সেটার চিত্রটা পাওয়া যাবে না। সামগ্রিকভাবে আপনি যখন বলছেন যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা, 2021-এ আমাদের একটা ভিশন আছে, প্লাস আপনি আরো বলেছেন যে জাতিসংঘের যে লক্ষ্যমাত্রা সেগুলিকে আমাদের অর্জন করবার ব্যাপার আছে। সামগ্রিক এই জায়গাটাতে এই ভিশনগুলির আর কোন গুরুত্বপূর্ণ দিকগুলো আপনি হাইলাইট করতে চাইছেন? আমি যেগুলো দেখি, যে আমি প্রথম শুরুতেই বলেছিলাম যে আমরা যদি এগুলো অর্জন করতে চাই তাহলে আমাদের কি দরকার। একটি হচ্ছে আমাদের দরকার হবে যে মোর ইনভেস্টমেন্ট। মোর ইনভেস্টমেন্টের জন্য বটলনেকগুলো কোথায়? বটলনেক হচ্ছে আমার অবকাঠামো দুর্বল, বটলনেক হচ্ছে আমার এনার্জি রিসোর্স দুর্বল, বটলনেক হচ্ছে আমার রুলস এন্ড রেগুলেশনস এগুলো এখনো ঠিক নাই, বটলনেক হচ্ছে যে আমার স্কিল কোয়ালিটি পিপুল আরো দরকার। বাজেটে কিন্তু এইগুলোর উপর খুব জোর দেওয়া হয়েছে। আমার দেখেন যেমন এডুকেশন অ্যান্ড টেকনোলজি এবং হেলথ, এই যে সেক্টরে এটা ম্যান পাওয়ার রিসোর্স ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, এইখানে প্রায় 20%, 19.4% এইটাতে অ্যালোকেট করা হয়েছে। আমার যেগুলো অবকাঠামো আরেকটি যেটা বলেছি সেটা হচ্ছে ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, তারপরে এনার্জি, তারপরে লোকাল গভর্নমেন্টও যথেষ্ট, এইগুলো অনেকগুলো খরচ হয় অবকাঠামোর ক্ষেত্রে, সেইখানে আমার প্রায় 21.7% আপনার অ্যালোকেট হয়েছে। সো আমি সেই ক্ষেত্রে দেখি যে তারপরে দরিদ্র লোকগুলো যারা আমার এই জোর থেকে ঝরে পড়তেছে তাদের জন্য কিন্তু সরকার এই সামাজিক যে নিরাপত্তা এর উপরে খুব জোর দিয়েছে এবং প্রত্যেকগুলো অনুদানগুলো বাড়িয়ে ফেলেছে। এর ফলে হচ্ছে কি আমি নো ওয়ান ইজ লেফট বিহাইন্ড। আমার ইউএনএতে যেটা প্রোগ্রাম যে আমি উন্নতি করব কিন্তু কেউ জানি জড়ে না, এই আওতার বাইরে না থাকে, এই লক্ষ্যটা অর্জনে এইটার ক্ষেত্রে এইগুলোকে নিয়ে এসেছে এই সামাজিক। সেই দিক থেকে আমার মনে হয় যে এইটা অত্যন্ত উন্নত ধরনের বাজেট। আর যেগুলো বললেন যে কিছু ঘাটতি আছে, রিসোর্স ঘাটতি থাকবে, কিন্তু ঘাটতিগুলো একদিকে যখন উন্নয়ন হবে, উন্নয়নের সাথে সাথে আমার কিন্তু ইনকাম সোর্স বেড়ে যাচ্ছে। আগে যেখানে আমি যে পরিমাণ আমার রেভিনিউ আসতো, উন্নয়নের সাথে সাথে এটা বাড়বে। আর ওনারা যারা বললেন যে কত 31,000 কেস, 31,000 কোটি টাকা, 24,500 হয়নি। হ্যাঁ, আমি যদি সেইগুলো এফিশিয়েন্ট লোক হলে পরে, মোর ইফেক্টিভ ম্যানেজমেন্ট হলে পরে আমার এইগুলো রিজলভ হয়ে যাবে, তখন আমার এই ঘাটতি না, আমার উদ্বৃত্তি হবে। আপনি স্যার ওই যে স্কিল ডেভেলপমেন্টের উপর গুরুত্ব দিচ্ছেন বেশি? অবশ্যই আমি স্কিল ডেভেলপমেন্ট, আমার স্কিল না থাকার ফলে এবং এই আমার কারেন্ট ট্রেনিং ঠিক মতো না থাকার ফলে আমরা অনেক সময় দেখেন আমাদের দেশে একটা মন মানসিকতা হচ্ছে যে আমরা ট্যাক্স সহজে দিতে চাই না, এটা দুনিয়ার সব জায়গাতেই, কিন্তু সিস্টেমটা অন্য জায়গায় এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে আপনি ট্যাক্স না দিয়ে উপায় নেই, অ্যাট সোর্স সেটা নিয়ে উপায় নেই। যেমন ধরুন আমি যেটা বললাম সেফটি নাম্বারের আন্ডারে সেটা ট্যাগ করা দিতেই হবে, আপনার সোর্স থেকে নিয়ে যাওয়া হয়। যেমন ধরুন আপনার যদি মাসে বেতন হয় $5,000, তাহলে আপনার টেক হোম বাড়িতে নিয়ে আসেন হয়তো $2,000, আর বাকি কিন্তু ওই বেতন থেকে কেটে নিচ্ছে, হেলথ বাবদ কেটে নিচ্ছে, স্টেট বাবদ কেটে নিচ্ছে, আপনার সিটি বাবদ, ওরা সবাই টাকা কেটে নিয়ে যাচ্ছে। এবং এটা এত নিখুঁতভাবে করে যে আপনার ফাঁকি টাকি দেওয়া খুব সমস্যা।
আমাদের এখানে স্কিলটা আমাদের কম সেই থাকে, আমরা systemটা সেই develop করা সিস্টেমটা এখনো। ইদানিং মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে সম্প্রীতিকালে তারা এই গ্যাপগুলো তারা অনেকগুলো দূর করে এই যে খুব ইম্পর্টেন্ট জিনিস, এই যে ভাই যেটা বলেন স্কিল, এই স্কিল না থাকার কারণে আমাদের দেশে এক শ্রেণীর ব্যবসায়ীরা বিদেশ থেকে বিশেষজ্ঞ ইম্পোর্টের মতো আনার পরে তাদের না কাগজে কলমই আছে, ইভেন তারা বাংলাদেশেও নাই, এই টাকাগুলো কিন্তু পাচার হয়ে যাচ্ছে। আপনার কাছে বলে আবার একটু অন্যদিকে যেতে চাই, সেটা হচ্ছে স্কিল ম্যান পাওয়ার না থাকার কারণে কিন্তু যারা বাইরে যাচ্ছে সেই রেমিটেন্সের জায়গাতেও কিন্তু একটা প্রভাব পড়ছে, আমরা কিন্তু এটাও দেখি। দ্যাট ইজ ভেরি ট্রু। অনেক সময় আমরা আরো বেশি পয়সা পেতে পারতাম। সেটাই আমার স্কিল ম্যান পাওয়ার যদি বিদেশে যেত, তাহলে যে বর্তমানে যে একজনের যে ইনকামটা হয় তারা সে আপার স্কেলে থাকতো, তা আমি আশা করি তখন। তবে এখানে একটা কথা আছে, আমরা যারা বেশি শিক্ষিত এবং বড় চাকরি করি তারা কিন্তু বিশেষ করে মিডল ইস্ট ছাড়া অন্যান্যগুলো তারা কিন্তু আর স্বদেশে খুব টাকা পাঠান না, তারা কিন্তু বিদেশে ইনভেস্ট করেন। যারা গরিব লোক আমার আনস্কিল তারাই কিন্তু বেশি টাকা পাঠায়, তাদের ফরেন রেমিটেন্স দিয়ে আমাদের বাজেটে এই জিনিসটাতে নিয়ে আসতে হয়। সুব্রত যোগ করতে চাইছিলেন কি এই ক্ষেত্রে, না অন্য কোনো প্রসঙ্গ? না, আমি এই প্রসঙ্গে যেটা বলি যে আপনি লক্ষ্য করে দেখবেন গত বছরের বাজেটের পর থেকে একটি কথা কিন্তু মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে দক্ষতা উন্নয়নে যে প্রাতিষ্ঠানিক কাঠামো, এবং একটা বিষয় এবার যোগ করেছেন প্রশিক্ষণ, মানে প্রশিক্ষণ। আর এই যে যারা বলছেন যে ঘাটতি বাজেটের কথা, এই আমেরিকা বলেন ব্রিটেন বলেন সব জায়গায় কিন্তু বাজেট কিন্তু ঘাটতি বাজেটই থাকে, এটা নতুন কিছু না। আর কর্মসংস্থানের যে টার্গেটটি প্রতিবার যে করা হয়, আপনি জেনে খুশি হবেন, এবং এটা যদি আপনি তথ্য অনুসন্ধান করেন, সত্যাসত্য যাচাই করেন, দেখবেন আজকে কিন্তু প্রশ্নোত্তর পর্বে মাননীয় বাণিজ্য মন্ত্রী কিন্তু উত্তর দিয়েছেন যে 2010 সালে থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় গড়ে 2,30,00,000 উপরে প্রতি বছরে কিন্তু কর্মসংস্থান হয়েছে, এবং এটা কিন্তু বেশ বড় অর্জন। আমরা স্বীকার করি যে আমরা যদি আরো দক্ষভাবে এই বিষয়গুলো আনতে পারতাম তাহলে আরো বেশি হতে পারতো। এই যে আরেকটি ব্যাপার দেখেন, যেটা আমি ছোট ছোট বিষয় কিন্তু আমার খুব ভালো লাগার বিষয়, যে অনগ্রসর জনগোষ্ঠীকে সামনের দিকে নিয়ে আসার জন্য গত 7 বছরে নানান রকম পরিকল্পনা হয়েছে। এই দুস্থ ভাতা, বিধবা ভাতা, সেই 96 সালের শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তিনি কিন্তু এটা করে আসছে, হচ্ছে মুক্তিযোদ্ধা ভাতা, এবং প্রতিটা ভাতা কিন্তু এবার দ্বিগুণ হয়েছে। এবং এই যে সামাজিক নিরাপত্তার যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু খুব বড় বেশি কিন্তু গুরুত্ব সবসময় দেওয়া হয়। একজন বড় পণ্ডিত, এই যে আমরা প্রবৃদ্ধির কথা বলি, কিন্তু প্রবৃদ্ধির যে সুষম বন্টন, এটা কিন্তু সরকারের মূল লক্ষ্য। এবং এখানে আমি একটু অ্যাড করি, সারা এই সাউথ এশিয়াতে পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, সবগুলো দেশ থেকে আমরা উন্নয়নের সাথে সাথে আমাদের কিন্তু এই ধনী দরিদ্রের ফারাকটা যতদূর হয় ততদূর হয়। উই আর বেটার অফ দেন আওয়ার রেস্ট অফ দি নেইবারস। এই জন্য আমরা বলি এটা আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট, মানবিক ডেভেলপমেন্ট আমাদের হচ্ছে। এই যে আয়ের সুষম বন্টন, এটার প্রতি কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে, এবং আয়ের সুষম বন্টনে একটা কথা খুব স্পষ্ট করে বলা হয়েছে যে অনগ্রসর এবং সুবিধা বঞ্চিত মানুষের শ্রেণীর অনুকূল নানা ধরনের সহায়তা এই সুষম আয় বন্টনকে ত্বরান্বিত করবে, তাও কিন্তু যোগ করা হয়েছে। আমি বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় বলেছি যে বাংলাদেশের আজকের যে অর্থনৈতিক অগ্রগতি এবং প্রবৃদ্ধি সমৃদ্ধি, এটার কিন্তু আরো বেগবান হতো। আমি সবার সাথে একমত এ ব্যাপারে, যদি বাংলাদেশ যদি স্বাধীন হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে যদি দেশটা যদি ঠিক মতো চলতো। এইবার হচ্ছে 45তম বাজেট, আর আওয়ামী লীগ সরকারের 17তম বাজেট। এবং এর সাথে একটা তথ্য দেই যে 1975 থেকে 1990 সাল যখন আমাদের দেশে ভিন্ন ধরনের সরকার ছিল, তখন আমাদের গড় জিডিপির উন্নয়ন হচ্ছে 3.2, আর যখন এই রাজনৈতিক সরকার আসলো তখন দেখেন এখন 6% ডাবল হয়ে গেছে। জাস্ট ইমাজিন। এবং এই যে উন্নয়নের যে ভাবনাগুলো, এই ভাবনা চিন্তাগুলো যে প্রয়োগের যে দিকটি, সেই জায়গায় যে অন্তরাটাগুলো সবাই কিন্তু এখানে দুজনই বলেছেন যে আমরা যে দক্ষভাবে এবং সততা নিয়ে
দক্ষতা নিয়ে কাজগুলো সবগুলো করতে পারেনি। এইটার উপরে কিন্তু এবার খুব বেশি যোগ দেওয়া হয়েছে। এবং এই অ্যাডাম প্রিজস্কি নামে একজন বিখ্যাত পণ্ডিত, স্যার খুব ভালো জানবেন, তিনি অনেক বই লিখেছেন এবং ডেভেলপমেন্ট নিয়ে তার যে ভাবনা চিন্তা, তিনি এক জায়গায় লিখেছেন অ্যাডাম প্রিজস্কি যে যেই দেশের মাথাপিছু আয় $1000 উপরে তারা গণতন্ত্রের দিকে এগিয়ে যায়। তা আমাদের এই যে $1000 আয় আমরা এই সরকারের আমলেই অনেক আগেই কিন্তু অতিক্রম করেছি। কিন্তু এখন যেটা দরকার, যেটা এই বাজেটে উল্লেখ করা হয়েছে, যে সুবিধা বঞ্চিত অনগ্রসর সমাজ ব্যবস্থাকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া, সামনের দিকে এগিয়ে আনে। কেউ হঠাৎ করে হরতালের ডাক দিলে ওরা এই জিনিসটার দিকে নিজের ইনকামের জন্য তারা হরতাল। এই যে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল, এটা নামে কোনটা পুস্তিকা আছে, আপনি শামীম ভাই পেয়েছেন কিনা? বাজেটের ভিতরে আছে। ধন্যবাদ দাদা। আমরা একটু বিশেষ করে আমি একটা প্রশ্ন আছে আপনার কাছে। প্রশ্নটা হচ্ছে এই যে আমরা কর নিয়ে অনেক কথাবার্তা হয়, বিশেষ করে আমরা কিন্তু দেখি যে ব্যক্তি পর্যায়ে যখন মানুষ কিছু কেনে, ক্রেতা সে যে 15% ট্যাক্স দিচ্ছে ভ্যাট, এইটা জমা হচ্ছে কিনা রাজস্ব গভর্নমেন্টের ট্রেজারিতে, এটা নিয়ে একটা প্রশ্ন আছে। আমরা অনেক গণমাধ্যমে দেখেছি যে ব্যক্তি পর্যায় থেকে এটা নেওয়া হয় কিন্তু ব্যবসায়ীরা সেটা জমা দিচ্ছেন না, তাহলে রাষ্ট্র কিন্তু এখান থেকে বঞ্চিত হচ্ছে। এই জিনিসটাকে কিভাবে সিস্টেমের আওতায় আনা যায়, আপনার কাছে কোনো সমাধান আছে কিনা এটাও বলবেন, আপনি যেটা বলতে চাইছেন সেটাও বলবেন। ওইটা ভ্যাটের একটা ফর্ম আছে 114 আর কি, সেই ফর্মটা ওই চালানটার মাধ্যমে ভ্যাটটা নেওয়া হয় আর কি। তো আপনি যখন খাবার দাবার রেস্টুরেন্টে ঢুকবেন তো সেইখানেও এই কাগজটা দিবে। অনেকে আমাদের দেশে নেগলিজেন্সি ভাব থাকে, অনেক জায়গায় দেয় না, এবং তারা রেজিস্টারও ঠিক মতো মিলায় না। যখনই ভ্যাট কর্মকর্তা যায় তখন ওদের মধ্যে একটা লেনদেন হয়, যার কারণে সঠিক তথ্যটা পাওয়া যায় না এবং সঠিকভাবে, যার কারণে তারা প্যাকেজ ভ্যাটের জন্য। তো প্যাকেজ ভ্যাটের আমার ধারণা যে এই বছর সরকার 16-17 যেটা করছে, যে 72,768 কোটি টাকা যে টার্গেট করছে, এটা ফুলফিল হয়ে প্লাস হওয়ার কথা। এই কারণে যেটা বলছিলেন সেখানে সিস্টেমে একটা ঘাটতির কারণেই রাষ্ট্র এই টাকাটা পাচ্ছে না। জি পাচ্ছে না। এবং ওই যে ফাঁকির চিন্তাটাও আছে মাঝখানে, যে ব্যবসায়ীদের এই ফাঁকির চিন্তাটা থাকার কারণে। কিন্তু একটু চিন্তা করেন যে আমি যে এই ফাঁকিটা দিচ্ছি, নিজেকে নিজের ফাঁকি দেওয়া হলো, রাষ্ট্র বঞ্চিত হচ্ছে না, এইখানে রাষ্ট্রের 16 কোটি লোক কিন্তু বঞ্চিত হচ্ছে। কারণ আপনার এই টাকা দিয়ে ডেভেলপমেন্ট ওয়ার্ক হবে, রাস্তাঘাট, পোল, ব্রিজ, জাহাজ, ইন্ডাস্ট্রি সবকিছু হবে। আর জিডিপির কথাটা আমি বলতে চাচ্ছিলাম, স্যার যে কথাটা বললেন, ওই যে জিডিপি বাড়ার পরে থমকে গেছে, দেখেন 6.5, 6.9, 6.8 এর মধ্যে সীমাবদ্ধ। এই জিনিসটা আপনি গতিশীল কিভাবে করবেন? আমাদের দেশে প্রতিটা দেশেরই রিসোর্স, হ্যাঁ, কিছু কিছু দেশের আছে রিসোর্স আলাদা, সেটা কয়লা উঠতেছে, তেল উঠতেছে, অন্যরকম। আমাদের কিন্তু লিমিটেড রিসোর্সটা, ইন্টারনাল রিসোর্স। এখন আমাদের কি চিন্তা করতে হবে? আমাদের এইখানে আল্লাহ পাকের রহমতে যে নিয়ামত দিচ্ছে, সেটা হইলো 49 ভাগ হইলো আপনার 24.5 বছর বয়সে লোক, ছেলেরা আছে যারা পূর্ণ উদ্যমী, এবং এই ফরেন ইনভেস্টমেন্ট, জি হিউম্যান রিসোর্স যেটা, সেটা এখন ফরেন ইনভেস্টররা তারা কিন্তু আমার দেশে আসতে চাচ্ছে। কিন্তু আমাদের দেশে দেখেন অবকাঠামো মোটামুটি উন্নত হয়েছে, গ্যাস, পানি, বিদ্যুতের মোটামুটি চাহিদা হয়েছে, কমিউনিকেশন, যে কোনো দেশে ইন্ডাস্ট্রি তার দেশের আর্থিক সামাজিক উন্নতির ক্ষেত্রে পূর্ব শর্ত হইল কমিউনিকেশন। সেটা আপনি দেখেন মেগা প্রজেক্ট হিসাবে বেশ মোটামুটি। এখন মানুষ গ্রামে কেউরা কোনোদিন ধানের আল দিয়ে আমার মনে হয় এখন হাঁটতে হয় না, কাঁচা রাস্তা হইলেও আছে আর কি। তো যাই হোক, যে সেখানে আমাদের 100টা জোন করছে বর্তমান সরকার, সেই হিসাবে যদি আপনি এই জোনগুলি কিছু অংশ দিয়ে 50% আপনি চালু করতে পারেন, তাহলে আমাদের দেশে যে বেকার সমস্যা এবং 1 কোটি লোক যে বেকার আছে, এই বেকার থাকার পরেও আপনি আশ্চর্য হবেন শুনলে যে আপনার ভিয়েতনামের কিছু ফ্যাক্টরি, এবং বিশেষ করে আপনার ওই ভিয়েতনামের পাশে একটা কম্বোডিয়া জাপানিজ যে ফ্যাক্টরি গেছে অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে। একমাত্র রিজন তারা কোনো লেবার খুঁজে পাচ্ছে না, যারা পাচ্ছে তাদের বয়স হলো 80-80-র উপরে। আমাদের তো বড় একটা সুযোগ সেখানে আছে, বিশাল বড় সুযোগ। এবং আমাদের শুধু সমস্যাটা কোথায়, আমাদের কিছুদিন আমি একটা ইয়েতে দেখলাম যে আমাদের বোর্ড অফ ইনভেস্টমেন্টের চেয়ারম্যান বললো ওয়ান স্টপ সার্ভিস দেওয়া যাবে না। আপনি কেন দেওয়া যাবে না? পাশের দেশ যদি বার্মা আর্মির দেশ হওয়ার পর, আর্মি শাসক থাকার সত্ত্বেও মাত্র তাদের ডেমোক্রেসি শুরু হয়েছে 2 মাসও হয় নাই, তারপরে এর আগের থেকেই তাদের এখানে ওয়ান স্টপ সার্ভিস হয়েছে, তাহলে আমাদের দেশের সমস্যাটা কোথায়? আপনি বলছেন ভালো এই উদ্যোগগুলোকে এখানে নিয়ে আসা। জি এখন ফরেন ইনভেস্টররা তো সব ধরনের সুযোগ চায়। আপনি টাকাটা জাপানে নিবেন, টাকাটা নিয়ে যদি আপনি রিটার্ন না আসে, টাকাটা যদি আপনি না খাটাইতে পারেন, সেই ক্ষেত্রে তো আপনি টাকাটা ইনভেস্ট করবেন না। তাহলে আমাদের দেশে এই সমস্যাটা কি ওয়ান সার্ভিস দিতে। এতে আপনি দেখবেন জাপানি যেই 100-র উপরে কোম্পানি আছে, তারা আসতে একদম প্রস্তুত বাংলাদেশে ইনভেস্ট করার ক্ষেত্রে। এনেবলিং এনভায়রনমেন্ট তৈরির কথা আপনি বারবার বলছেন। সুবর্ণ একটু যোগ করতে চাইছেন কি? আমি বলছি যে এবার আমরা কখনো ভাবি নাই যে এই যে
আমাদের রাজস্ব যেটা কর ব্যবস্থাপনার থেকে যে আমাদের আনার যে বিষয়টি আমরা সবাই উল্লেখ করলাম, এটা এক সময় কিন্তু 10% ছিল মাত্র, এখন কিন্তু 37% হয়েছে। এটাও কিন্তু আমাদের একটা তখনকার লোক সংখ্যা কম ছিল, এখন লোক সেই অনুযায়ী কিন্তু পারে নাই দাদা। ওই হিসাবে যদি আপনি বলেন গত বছর কিন্তু আরো বাড়ার দরকার ছিল। আমি গত বছর কিন্তু টার্গেটটা ফুলফিল করতে পারিনি, নানান কারণে করেনি, এবং এটাও কিন্তু চিহ্নিত করা হয়েছে যে আমাদের এই দক্ষতার অভাব রয়েছে কিংবা নানান কারণ রয়েছে, যে কারণে এইবার কিন্তু একটা জিনিস 7টি বিষয় কিন্তু মাননীয় অর্থমন্ত্রী চিহ্নিত করেছেন। 7টি বিষয় আমি খুব দ্রুত পড়ে যাচ্ছি। এক হচ্ছে রাজস্ব যোগান, 2 হচ্ছে সমতা ও ন্যায্যতা বিধান, 3 হচ্ছে প্রবৃদ্ধি ও ব্যবসায় সহায়তা, 4 হচ্ছে সামাজিক দায়িত্ব পালন, 5 কর পরিপালন বৃদ্ধি ও কর ফাঁকিরোধ, 6 হচ্ছে কর ব্যবস্থায় আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার প্রবর্তন, এবং 7 হচ্ছে কর ব্যবস্থা সহজীকরণ এবং কর আইনের প্রায়োগিক কার্যকারিতা বৃদ্ধি করা। যেটা সহজীকরণের কথা কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু বলে আসছি। এইটা যদি করা যায়, আমার ধারণা আমাদের যে টার্গেট সেই টার্গেট আমরা ফুলফিল করতে পারবো, সহায়তা করবে। স্যার, আপনার কিছু মন্তব্য থাকলে শেষের দিকে। যেটা হলো বাজেটটা আমাদের এইটা খুব ভালো বাজেট, কিন্তু বাজেটই শুধু একা না। দেশের উন্নয়নের জন্য বাজেটের সাথে সাথে আমরা চাই একটা কোয়ালিটি টেকনোলজি, আমরা চাই কোয়ালিটি বিজনেস ম্যানেজমেন্ট, আমরা চাই কোয়ালিটি আপনার ব্যাংকিং সিস্টেম, আমরা এইগুলোর দরকার এবং এইগুলোর উপর আমাদের জোর দিতে হবে। এই প্রত্যেকটি ক্ষেত্রে, এই ব্যাংকিং সেক্টর ম্যানেজমেন্টে, আমাদের টেকনোলজি ম্যানেজমেন্টে, এই ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্টটা আগে আমি বলেছি যে কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার, এবং দুটো ইনফ্রাস্ট্রাকচার বলেছি, একটা টেনজিবল, একটা ইনটেনজিবল। এই সব ক্ষেত্রে আমাদের যৌথভাবে, এই জন্য আমি বাজেটটাকে দেখি আমার এই ভিশনের একটা অঙ্গ হিসাবে। আমাদের দেশের পলিসি কিন্তু ভালো, আমরা কিন্তু ওপেননেস করেছি, আমাদের কিন্তু টপ যিনি লিডার, আমাদের টপ ম্যানেজার, ওনার কিন্তু কমিটমেন্ট আছে, ওনার দেশের সোনার বাংলা বানানোর কমিটমেন্ট আছে। এখন আমাদের কিছু কিছু দুর্বল, এই যে ট্যাক্স আমরা পাই না, এছাড়াও ব্যাংকিং সেক্টরে মানুষের আস্থার কিছুটা প্রশ্ন কিন্তু উঠেছে কয়েকটি ঘটনা। এই জন্য আমরা কোয়ালিটি ব্যাংকিং সিস্টেমটা প্রয়োজন, এবং এইটা সম্ভব হবে যখন আমার ইদানিং দেখেন সব কর্মচারীদের আমরা বেতন বাড়িয়ে দিয়েছি। So expecting that they will be more committed এবং কমিটেড হয়ে দেশের উন্নয়নে কাজ করবে, এবং তারা এবং ভুক্তভোগী মিলে কোয়ালিটি সার্কেল তৈরি করবে। কোয়ালিটি সার্কেল তৈরি করে তারা দেখবে কোয়ালিটি চলে আসছে, কিন্তু সততার অভাব। দেখেন যে বাহির থেকে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি ইনভাইট করে আয় না, তারপরে এটিএম কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করা, এদের প্রতিহত করতে হবে। বাই এন্ড লার্জ পিপল আর অনেস্ট। বাইরে একটা লোক এসে এটা করতে পারার কথা না, সিস্টেম যদি ঠিক হয়ে যায়। এসে এডওয়ার্ড ডেমিং নামে একটা ভদ্রলোক বলেছিলেন, উনি বলছেন যে মানুষ আপনার হঠাৎ করে আপনার ওই প্রিচিং করে মানুষকে উন্নত করা, সিস্টেম যদি ডিজাইন করা হয় এবং সেইখানে মানুষ 2 ধরনের, সে খুব নিজের স্বেচ্ছায় কাজ করার মানুষ, মোটিভেটেড লোক, আরেকটি লোক আছে খুব দুষ্ট লোক। এই দুষ্ট লোকের দমন করবার প্রয়োজন, আর যে মোটিভেটেড তাকে ইনসেন্টিভ দেওয়ার সিস্টেম যদি আমি ডেভেলপ করি। একটা মানসিকতা খুব খারাপ, তাহলে আমি আমাদের দেশে যে আমরা ভালোকে ভালো, খারাপকে খারাপ বলি না। এই যে জলবায়ু যে ট্রাস্ট ফান্ড, সেই ফান্ড যে গত 5 বছরে 3000 কোটি টাকার উপরে বরাদ্দ হয়েছে, এটা কিন্তু জাতিসংঘ পর্যন্ত স্বীকৃতি দিয়েছে। আমরা কিন্তু সেই কাজকে পরিবেশবিদরা কিন্তু কথাটা বলছে না, এবারে 100 কোটি টাকা রাখা হয়েছে। অর্থমন্ত্রী একটা বাজেট পেশ করেছে, যদি কোথাও কোনো লোকের মনে হয় দুর্বলতা আছে, সেটাকে পয়েন্ট আউট করে ফাইনাল বাজেট। আজকে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য আপনাদের 3 জনকে ধন্যবাদ জানাবো, ডক্টর মোমেন, ডক্টর নুরুল আজহার এবং সুভাষ সিংহ রায়। এবং দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আগামীতে অন্য কোনো বিষয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।